মর্নিং অক্সিজেনাস। আজকে রান্নাঘরে নয়, আমার বেডরুমে বসে তোমাদের সাথে কথা বলছি। আমি বলতে এলাম আজকে মার জন্যে কিছু করিনি। আসলে কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, সেই রুটিটা রেখে দিয়েছিলাম। একটা রুটি যে মাকে আজকে একটুখানি হালকা করে তেলে ভেজে দেবো, আর একটা আলু রেখেছিলাম, সেই আলুটাকে তরকারি বানিয়ে দেবো। তো এটাই আর কি আমি ডিসাইড করেছিলাম, কিন্তু যেহেতু মেয়ে গাড়ি মুছতে যাবে তো দেরি হয়ে যাবে, তাই জন্য মেয়ে বললো যে তাড়াতাড়ি করে অন্য কিছু করে দাও, এখন তুমি আলুর তরকারি করবে, রুটি ভাজবে, বহু দেরি হয়ে যাবে, আমার তাহলে আসতে অনেক দেরি হয়ে যাবে, কারণ ও আবার গাড়ি ফাড়ি মুছে তারপর বাড়ি আসবে। তাই জন্যে জোজো তাই জন্যে আর কি তোমার দেখেছো কনসেন্ট্রেশনটা কীরকম ব্রেক করে হয়ে যায় আমার। তাই জন্য ঠিক আছে, তাই জন্য কতবার বললাম, তাই জন্যে মাকে পাউরুটি করে দিলাম। তো মেয়ে বললো মাকে দুধ পাউরুটি, মানে ও হরলিক্স বানিয়ে দেবে, হরলিক্সে চুবিয়ে চুবিয়ে পাউরুটি দিয়ে খাবে। তো এইগুলো মায়ের খাবার, আমাদের খাবার এখনও ডিসাইড হয়নি। বাচ্চাদের ভাত আর মাংসটা বসিয়েছি। নানান অশান্তিতে আছি গো, প্রচুর অশান্তির জন্য না, মানে মেয়েটাও না আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। নানান রকম ও কালকে যেমন সারা রাত্রি ঘুমোতে নাকি পারিনি, বলছে মা যখনই ঘুমোতে পারি না তখনই আমার প্রচুর দুশ্চিন্তা চলে আসে। তাই আমি বারে বারে ওকে বলি যে যখন দুশ্চিন্তা আসবে মাথায়, আমারও তো আসে, আমার তো পার প্রমাণ দুশ্চিন্তা, ঠাকুরের নাম নিবি। বলে মা কিছুতেও আমার কিছু হয় না। আমি সবসময় বলছি ওকে পজিটিভ থাকতে। পাশের বিল্ডিংয়ের সৌমি বা ওকে অল টাইম বলে বাবু পজিটিভ থাক, পজিটিভ থাক, যত তুই পজিটিভ থাকবি তোর বডিও পজিটিভিটিটাই অ্যাবসর্ব করবে, আর যত নেগেটিভ চিন্তা করবি তত নেগেটিভিটিসগুলো আসবে। আজকে সকালেও আমার মেয়ে কান্নাকাটি করছিল, নানান রকমভাবে আমরা একদম মানে নানান চাপে আছি। আমি হাসি, তোমাদের সাথে গল্প করি, তোমরা ফিল করো না ব্যাপারগুলোকে, বা লোকে বুঝতেও চায় না যে ঘুরতে টুরতে যাচ্ছি বা একটু খাওয়া দাওয়া করছি, তো আর কিসের চাপ, কিসের বা প্রবলেম। মেয়েটাকে নিয়েই চিন্তা যে এতটা বেশি ও ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এই যেমন ধরো কি বলবো, এই যেমন ধরো কালকে যখন এমনিতেই ডেলি যখন আমার মেয়েকে নিচে 4 বেলা যেতে হয়, সকালবেলা করে যায় মাকে খাওয়াতে, বাচ্চাদের বিস্কিট দিতে, দুটো বাচ্চা তো তোমরা জানো নিচে থাকে, আমার বিস্কিট দিতে যায় আর মাকে খাওয়াতে যায়, তারপর 11:30টার সময় নামে বাচ্চাদের খাওয়াতে, ভাত দিতে, বিকেলবেলায় নামে মানে সন্ধ্যের দিকে নিচের ঘরে লাইটটা জ্বালাতে। তারা তো থাকে কাজে, ঘরটা অন্ধকার থাকলে বাচ্চা দুটো অন্ধকারের মধ্যে থাকবে, মায়ের ঘরে লাইট সবসময় জ্বালানো থাকে, মার ঘরের জন্য, বড় ঘরে লাইট জ্বালানোর জন্যে। আবার রাত্রেবেলায় যায় তোমার বাচ্চাদের খাওয়া দিতে। তো অনেক সময় রাত্রিবেলা বাচ্চাদের খাওয়া দিতে গেলেও দাদা ভালো থাকলেও অনেক মাকে খাওয়াতে চায় না, বলে তুই খাইয়ে দে। তো এটা আমার মেয়ের প্রতিদিনের এখন রুটিন হয়েছে, যেহেতু ও এখন বাইরে গিয়ে কোনো কাজ করছে না। ভালো কথা, ব্যাপারটা হলো আমার মেয়ে যেতে চায় না, কান্নাকাটি করে, কখন জানো তো, স্পেশালি কান্নাকাটি করে রাত্রিবেলায় যেতে, সকালে যেতেও কান্নাকাটি করে, রাত্রিবেলায় যেতেও কান্নাকাটি করে। মানে যখন ধরো একটা তো কীরকমভাবে জানো, ধরো কোনো কারণে দাদা আমাদের ওপর রাগ, যখন রাগটা কীরকম রাগ বলো তো, ওর ব্যাপারটা হলো
ও এতটা অলস, দেখো বাড়ির ব্যাটা ছেলে অনেকেই আছে যারা বাইরে কাজ করেও তো রান্নাবান্না করে খাচ্ছে, ও খেতে পারবে না, ও কিছুতেও রান্না করে খায় না। ও কী করে, বাইরে থেকে ডিমের ঝোল নিয়ে আসে আর এখানে বাড়িতে ভাত করে দেয়, তো ভালো কথা। কোনো কোনো সময় হয়তো এটার প্রবলেম থাকলে ও তখন হয়তো বাইরে থেকে কিনে আনছে না, কিন্তু আমাদের একটা চোর চোর ভাব থাকে কেন, এবার আমরা তো খাচ্ছি, ওর জন্য কেন করছি না, ওর একটা ভিতরে কিন্তু একটা ওই ক্ষোভটা থাকে। তা এই যে তোমাদের ডালের যে গল্পটা দিলাম, যে ও আমাকে কয়েকদিন ধরেই বলছে যে ওর ঘরে প্রচুর ডাল পড়ে আছে, ও নিজে রান্না করে খাবে না, তুই ডালটা নিয়ে যা, তুই ডালগুলো নিয়ে যা মানে তাহলে তুই রান্না কর, তুইও রান্না কর, আমাকে দে, তুই খা। এবার ব্যাপারটা কি, ডাল আমি খুব কম রান্না করি, তোমরা দেখো আমার বাড়িতে ডালটা খুব কম হয়, হলেও একটু টক ডাল হয় যখন খাই, আদারওয়াইজ ডাল আমার বিশেষ এখন দেখো খুব একটা রান্না আমি করি না। এবার আমি তো শুধু ডাল করলে তো শুধু ডাল দিতে পারবো না, তার সাথে আমাকে ডালের সাথে আমাকে কিছু দিতে হবে। বক্তব্য হলো কার জন্যে তুমি করবে, না আমার দাদা সারাদিন খেটে খাটাখাটনি করছে, মানে পরিশ্রম করার পরে অনেক রাত্রিরে বাড়ি ফিরছে, তার রান্নাবান্না করার ক্ষমতা নেই, সময় পাচ্ছে না, একরকম। সেকেন্ড হলো আমার দাদা অপারগ, অথর্ব, হ্যান্ডিক্যাপ, পারে না, একরকম। দুটোর একটাও না আমার দাদা। আমার দাদা ড্রিঙ্ক করে ম্যাক্সিমাম সময় না খেয়ে দিয়ে পড়ে থাকে, তার জন্যে কিছু করতে ইচ্ছা করে, বলো তো, তোমরা হলে করতে, তোমরা হলে করতে, নিশ্চয়ই করতে না, তার কোনো কন্ট্রিবিউশন নেই। এই যে মা শুয়েছে, কটা পয়সা কন্ট্রিবিউশন আছে ওর, মাকে একটু মিষ্টি এনে দিলাম কি মাকে একটু ছানা এনে দিলাম, হয়ে গেল, সেই মা হলো তার গুণগান গাইবে। এবার তার যখন আমার দাদার যখন পয়সা কড়ি কমে যায়, যখন আর এদিকে ডেলি কিন্তু 100 টাকা করে মদটা খেতে পারছে, ছেলের টাকা লাগছে না, তাহলে আমরা কেন করতে যাব তোর জন্যে, মায়ের জন্যে করব, তোর জন্য তো আমি করব না, আমার বলো না। তারপরেও তো তোমাদের দেখিয়েছি কষ্ট করে রান্না বান্না করব, করে তারপরে সেটা নষ্ট হবে এমন গিলে থাকবে। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে মেয়ে নিচে মাঝে মধ্যে যেতে চায় না রাত্রিবেলায়, কেন যেতে চায় না, দাদা যখন রেগে যায়, স্পেশালি রেগে যায় মানে ওর রাগটা কীরকম, ও তো তোমাকে মানে রাগটা তখনও আমার বাচ্চাদের ওপর, আমার দুটো বাচ্চাদের ওপর রাগটা গিয়ে পড়ে, আমাদেরকে তো রাগটা দেখাতে পারে না। রাগটা কেন, যেহেতু ডালটা রান্না করে দেওয়া হচ্ছিল না, বা ও ডালটা নিয়ে যাওয়া হচ্ছিল না, তো কালকে তো আমার মেয়ে ডাল রান্না করে দিয়েছে, বাদ দাও সেটা, মানে ও মাঝে মধ্যেই না আমি কি খাবো, মানে ও এসে মানে আমার কিছু খাবার নেই, মানে একটা এরকম একটা সিনারিও, যেটা আমার মেয়ে অনেক সময় কমপ্লেন করে, মা তোমার তো নিচে গিয়ে ওকে ফেস করতে লাগে না, ও এমন একটা সিন ক্রিয়েট করবে আমার কিছু খাবার নেই, তাও মাঝে মধ্যে মেয়ে বলে আমি ডিম কিনে দিলাম, আমি মাখন দিলাম, ঘি দিলাম, দে। সেদিনকেও ওপরে এসছে, আমরা সবে ডিমটা কিনে নিয়ে এসেছি, 6টা ডিম আমাদের লাগে, প্রতিদিন লাগে না, আমি 2 দিনের হিসাব করে নিয়ে আসি, তো ডিম এনেছিস তাহলে একটা ডিম আমাকে দে, তো লাগে তো, এগুলোর পয়সা লাগে তো, দেয় কি এই পয়সাগুলো, না দেয় না তো। তারপরেও অপরাধীর মতন মানে ও যখন থাকবে না কিছু, তখনও ভাতের সেদ্ধ ভাত খাবে তাও ও করবে না, আরও তখন রাগ দেখাবে। যেমন পরশুদিনই এই ঘটনাটা ঘটেছে, ওর একটা রাগ বোঝা যায় তো, ওর একটা রাগ রয়েছে, আর রাগটা হলেও কি করে আমার বাচ্চাদের ওপর, এমনি সময় আমাদের বাচ্চা দুটো খাটের ওপর রয়েছে, কোনো প্রবলেম নেই, যখন রাগটা হয়ে যায় তখন কি করবে, তখনই ও বেশি করে বিছানা ঝাড়ার, হ্যাঁ বিছানায় প্রচণ্ড নোংরা, এরা থাকে লোম টোম, লোলোকে নামিয়ে, লোলোকে কিন্তু
আমরা বিছানায়, আমি ভাতের থালাটা ধরে রাখি হাতে, লোলো খায়। লোলোকে মাটিতে ভাত দিলে লোলো খেতে চায় না। আর ছুঁই যে আর একটা সাদা সাদা গায়ের রং যে, সে কোনো সময় খায় কোনো সময় খায় না, তো তাকে মাটিতেই দেওয়া হয়। এবার বক্তব্য হলো, যখন ওর রাগটা হয় আমাদের ওপর, সেই রাগটাও দেখায় কিন্তু ওই বাচ্চা দুটোর ওপর। মানে নয় বার করে দেবে, নয় ধাক্কা মেরে বলবে নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে, আমি মানে এরকম একটা মানে করে আর কি। তখন না মেয়ে পেয়ে যায় ভয়, মেয়ে না ঠিক ফেস করতে চায় না তখন। যেমন কালকে কিছুতেও মেয়ে কান্নাকাটি করছে, মা আমি যাব না তুমি যাও। আর আরও আমরা রাগটা তখন বুঝি কেন, সারাদিন নয়তো অন্য সময় দিনের মধ্যে 5-7 বার কল করে ফেলে দাদা। যেদিনকে তার রাগ থাকে তার পরের দিন কিন্তু সে ফোন করে না, তখনই বুঝে নাও যে তার কিন্তু রাগ রয়েছে। আর রাগটা হলেই সে রাগটা কিন্তু তখন ওই আমাদের বাচ্চা দুটোর ওপর বেশি করে, মানে এমনি সময় কোনো প্রবলেম হয় না, যখন ভালো থাকে তখন কোনো প্রবলেম নেই, রাগ হলেই তখনই তার বিছানা ঝাড়া যত বেশি করে ঝাড়বে। আমার মেয়ে খেতে দিতে এসছে, খাওয়াচ্ছে ওদেরকে, এদের খাওয়াটা কমপ্লিট হবে তারপর না তুই বিছানা ঝাড়। আমার মেয়েও তার ওর সাথে থাকে, এরকম একটা ব্যাপার। তার জন্য না মেয়ে যেতে চায় না। যখনই এরকম একটা জিনিস সৃষ্টি হয় তখনই আমার মেয়ে নিচে যেতে চায় না। এবার আমারও নিচে যাওয়াটা খুব চাপের লাগে, তো এইগুলো তো আমাকে ফেস করতে হচ্ছে আমাদের, একটা সবসময় একটা অপরাধীর মতন। তারপরে এই ধরো হাগিজের ব্যাপারটা, ডাইপার্সের ব্যাপারটা, খুব কমিউনিকেশনের অভাব আমাদের। মানে একদম শেষ হয়ে যাবে, মানে আর নেই, তখন গিয়ে আমাদের ডাইপার্স আসবে এবং সেটার কোনো কমিউনিকেশন নেই। মেয়ে ফোন করেছিল, এই যে বললাম না কমিউনিকেশনের অভাব, এই যে ডাইপার্স শেষ হয়েছে, আমরা কিন্তু পারলেই ওষুধের দোকান থেকে ডাইপার্স আনতে পারি, যেটা 320 টাকা। তো 320 টাকা মানে এক একজনের ভাগে 160 করে পড়ছে, আমার 160, দিদির 160। দিদি 320 টাকার ডাইপার কিনবে না। দিদি আমাদের পাড়ায় একটা মেডিকেল সাপ্লায়ার আছে, ববিদির দোকান থেকে কিনবে। এবার যেহেতু ও ওখান থেকে নিয়ে আসে, আমি ওখানে যাই না, ওই নিয়ে আসে, আজ 1 বছর ধরে ওই নিয়ে আসছে। ভালো কথা। রিসেন্ট আমার সাথে কিন্তু কিছু হয়নি, আমার সাথে সেরকম কিছু হয়নি, কিন্তু আমাদের কোনো কারণে কথা হয় না, তো ভালো কথা হয় না। এইবার ব্যাপারটা হলো, যখনই ডাইপার্স একদম শেষ হয়ে যায় আমি টাকা পাঠিয়ে দিই, আমার 140 টাকা, 280 টাকা, এখানেই পাড়ার যে দোকানটা সেখানে 280 টাকা, তা আমার 140 টাকা পাঠিয়ে দিই, আর ও 140 টাকা দিয়ে 280 টাকা দিয়ে। যবে থেকে ও চলে গেছে এখান থেকে, তবে থেকে ডাইপার্সটা ব্যাপারটা মানে ঠিক দাদা গিয়ে নিয়ে আসছে, টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। এইবারে রে বাবা রে ভগবান, দেখো কীভাবে এত জোর, দেখো কি অবস্থা। এই বাবা আমি কি করবো বলো, ভগবান, সারা রান্নাঘর জল, এটাই জল। আমার তো ভয়ই করছে, সেখান থেকে গাছ বাস করবে নাকি। বোঝো হয়েই চলেছে, তো এত কোথায় জল দিয়েছি আমি, পুরো আমার রান্নাঘরটা সত্যানাশ হয়ে গেল। আমি মানে পাগল হয়ে যাচ্ছি সব দিক দিয়ে, জানো না, সব দিক দিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হয়েছে, মার ডাইপার শেষ পরশু দিনে রাত্রিবেলায় মামাই চেঞ্জ করেছে, তারপরে আর পরশু দিনে রাত্রিরে চেঞ্জ করেছে তো, হ্যাঁ, তারপরে আর ডাইপার ছিল না। এইবারে আমরা 140 টাকা কালকে রাত্রিবেলা পাঠিয়ে দিয়েছি। তো দাদার আনার কথা ছিল ওখান থেকে, এবার ও 140 টাকা দিয়ে দেবে, মানে ও 280 টাকা দিদি দিয়ে দেবে, আর দাদা নিয়ে আসবে গিয়ে। রাত্রি 8টার সময় দাদা গিয়ে দেখে দোকান বন্ধ,
দোকান খোলে। আজকে সকালবেলা যখন ডাইপার্স আনতে গেছে, ডাইপার্স এতদিন ধরে ডাইপার্স নিচ্ছে ওখান থেকে, তো বাকি দিতে পারেনি। বাকি আমি তো টাকা দিই না, আমি তো টাকা দিই দিদিকে। দিদি দেয় ওখানে নিজের 140 টাকা করে, আর আমার 140 টাকা আমি দিই, আমি ওকে পাঠাই, আর ও তারপরে নিজেরটা অ্যাডাপ্ট করে তারপরে তোমার ইয়েতে দেয়, ওই মেডিকেল সাপ্লাই আছে। এবার ব্যাপারটা হলো, এতদিন ধরে তো আমরা নিচ্ছি, তো বাকিতে না দেওয়ার কি আছে? দিতে পারতো না? এখন আমার মেয়ে ফোন করেছে যে ডাইপার দিয়েছে, কিন্তু মাসি তো টাকাই দেয়নি, এই দোকানে নাকি টাকা দেয়নি এখনো, হয়তো সময় পাইনি না কি জানি না, হয়তো এরকম হবে। টাকা তো অনলাইনেই এখন ট্রানজ্যাকশন হয়, তো প্রবলেম তো কিছু নেই, দেয়নি। ফলে দাদাকে টাকা ডাইপার্স দিচ্ছিল না, দাদাকে ডাইপার্স দিচ্ছিল না, দাদাকে দাদার পকেট থেকে, দাদার 200 টাকা ছিল, সেই পকেট থেকে ও দিয়েছে। এখন ওর কাছে কোনো টাকা নেই, 280 টাকা দাও, 200 টাকা দিয়েছে, 80 টাকা বাকি। আমার বক্তব্য হলো, আমরা তো লাস্ট সেপ্টেম্বর থেকে নিচ্ছি, আমি যাই না, আমি কিনতে যাই না ওখানে, তাহলে কেন বাকি দেয়নি? যাই হোক, এখন মেয়ে ফোন করে বলল মামা দিয়েছে, মামা আমায় ফোন করেছে, মামার কাছে একটা পয়সাও নেই এখন। এদিকে আমরা কিন্তু টাকা দিয়ে দিয়েছি, আমরা আমাদের যে ভাগের টাকাটা, আমি যেটা কন্ট্রিবিউট করি সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই যে ব্যাপারগুলো যেটা হচ্ছে আজকে ফেস করছি, স্পেশালি ফেস করাটা আমাদের পড়ছে বেশি। ওটা বাদ দাও, ওই এটা এই খুব রেয়ার কেসে হয় না, এটা ফার্স্ট টাইম হলো যে ও টাকা দেয়নি বা ডাইপার্সটা আনতে দাদার পকেট থেকে গেছে। দাদা একটা পয়সা কিন্তু কোনোদিন কন্ট্রিবিউট করলো না ডাইপার্সের জন্যে, আজ 1 বছর ধরে কিন্তু আমরা করি। হ্যাঁ, গাড়ি মুছতে যাবে, গাড়ির চাবি নিয়ে যায়নি। যাই হোক, তো এটা রেয়ার, এটা হয় না, এই ফার্স্ট টাইম হলো। যাই হোক, আর ওরাও বাকিতে দেবে না, তাই 200 টাকা দাদার দিতে হয়েছে। তাই দাদা ফোন করেছে, ওরা আমাকে, আমার কাছে আর টাকা নিয়ে আমি 200 টাকা দিয়ে দিয়েছি। তো এবার ওকে তো ওর টাকাটা ফেরত দিতে হবে, মানে দাদার টাকাটা ফেরত দিতে হবে। তো এখন দিদির ফোনের সুইচ অফ, তো ভালো কথা, ওর ফোনের সুইচ অফ। বাকি থাকে দিদির হাজব্যান্ড, দিদির হাজব্যান্ডের নাম্বার আমার কাছে থাকে না। তাই মেয়ে ফোন করে বললো তোমার কাছে মেশোর নাম্বার আছে কি না দাও, তাহলে মামাকে দেব, মামা ফোন করে টাকা চাইবে। যাই হোক, যেটা বলবার আর কি, নানান অশান্তিতে আছি। তো এই জন্যে মেয়ে কালকে কান্নাকাটি করছে যে না আমি যাব না, তাহলে আমাকে অনেক কিছু ফেস করতে হয়, আমাকে অনেক কিছু দাঁড়াও, আবার ফোন হচ্ছে আমার, আজ বড্ড ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, তো এটা হলো ব্যাপার। তো ওকে অনেক কিছু শুনতে হয়। এবার ব্যাপার হলো, আমরা না খুব অপরাধী হয়ে গেছি, মানে করেও মরছি, আবার শুনছিও। আমি কিন্তু কোনো রকম, বিশ্বাস করো, আমার যে আমি নিচের ঘর থেকে ওপরে এসেছি, এটা তো আমার ঘর না, এটা তো ইলিগাল, আমাকে ছেড়ে দিতেই হবে। এখানেও আমি অনেক টাকা খরচা করি কিন্তু ওপরে উঠেছি, এর টাকাটা তো আমার ঝাড়, বাদ দাও। নিচের ঘরটা আমি কিন্তু আমার দাদাকে ভাড়া দিতে বলেছিলাম, ও ভাড়া দিয়েছিল, লোকটা কয়েক মাস দিয়েছে, তারপরে লোকটা দিচ্ছিল না, তাই জন্য যে আমরা লোকটাকে তাড়িয়েছি। আমি কিন্তু শুধুমাত্র যখন ও ভাড়া দিয়েছিল তখন আমি বলেছিলাম ভাড়ার টাকা বাবদ একটু দাঁড়াও, ফোন এসছে আবার। তো বলেছিলাম ভাড়ার টাকা বাবদ মানে অ্যাডভান্স হিসেবে আমাকে যেন কিছু দেয়। তো আমার মনে আছে 3000 টাকা ঘরটা ভাড়া ছিল, দিয়েছিল, 1 মাসের অ্যাডভান্স পেয়েছিল, তো আমাকে বোধহয় 1000 টাকা দিয়েছিল। তারপরে কিন্তু প্রত্যেক মাসে ওই নিয়েছে,
লাস্টের দিকে যেহেতু ভাড়াটা বসিয়ে ও কী করতো, ভাড়ার টাকা আগে থেকে অ্যাডভান্স ভাড়াটেয়ার কাছ থেকে চাইতো, একটা লোক ছিল, ফলে অসুবিধা হয়ে যেত আগে থেকে অ্যাডভান্স, মানে ধরো কি বলবো, মানে ও মানে ভাড়া বসিয়েই একটা মাস গেল, পরের মাসেই ভাড়া দিয়েছে, তারপরেই আবার ভাড়া চাইছে, মানে তারপরে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিচ্ছে। এটা দাদা করতো। আমি অ্যাকচুয়ালি ভাড়াটা বসাতে বললাম যে ওরও একটু সুবিধা হবে, আর মারও টুকটাক ওষুধপত্রে একটু যদি কন্ট্রিবিউট করা যেতে পারে। তো লাস্টের দিকে তো লোকটাই দেওয়া বন্ধ করে দিল, তারপরে কোনো রকমভাবে তঞ্চাতঞ্চি করে তাকে বার করা হলো। আমি তারপরে আর ভাড়া দেওয়া হয়। আমি কিন্তু কোনো দিনই মানে ওদেরটা সবসময় চিন্তা করেছি যে ওরা মানে আমি কখনো সব একা করব, একা খাবো, একা, কোনো দিনই না, কোনো দিনই না। এখন আমি এরকম হয়েছি, এখন এত দেখেছি না, এত দেখছি, আর যত এখন দেখছি না তত আমি ভাবছি এ বাবা এরকম, মানে ভাবতে পারবে না। তা মেয়েটাও না এত এখন এই সমস্ত ব্যাপারে চিন্তা করছে, সত্যি এরা এইরকম, মানে একেবারেই মেয়েটাও শেষ হয়ে যাচ্ছে এই চিন্তায়। মানে এরকম কি করে হয় মানুষ, নিজের লোকের এরকম কি করে হয়? তো সেই জন্যে ও না যেতে চায় না, কান্নাকাটি করছে, মাঝে মধ্যেই বলে আমার আর ভালো লাগছে না। কিন্তু বিশ্বাস করো, আমি যদি আমার যদি এতটুকুও যদি আমার ক্ষমতা থাকে না, আমি করি কিন্তু এদের জন্যে, কিন্তু এখন না মন চায় না আমি যে নিজের থেকে কিছু কাটেল করে করব তাদের জন্যে। পারলে পারি, কিন্তু এখন আর সত্যি কথা বলতে মন চায় না। বিশ্বাস করো, মন চায় না, মন থেকে আসে না। আর সমস্ত কিছু মূলে যেন আমার মেয়ে অল টাইম একটা কথা বলে যে কিসের মধ্যে আমরা আছি, সত্যি আমরা কিসের মধ্যে আছি, শান্তি নেই, বিলকুল শান্তি নেই গো, একদম নেই শান্তি। কালকে আমি তো ওপর নিচ বেশি করতে পারি না, আমার শ্বাসকষ্ট আছে, আমার কষ্ট হয়। কালকে সন্ধেবেলা হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছে, ঝড় দিচ্ছে দেখছো। এবার মেয়ে তার আগেই, তখনও বৃষ্টি পড়েনি, তখন তার আগেই মেয়ে আর কি ওই ঘরে লাইট, প্রতিদিনই তো মেয়েকে বিকেলবেলা গিয়ে ওই সন্ধ্যেবেলা গিয়ে ঘরে লাইট জ্বালাতে হয়, নিচের ঘরে বাচ্চা দুটো থাকে বলে। তো ঘরে লাইট জ্বালিয়ে টালিয়ে এসছে, বিস্কুট দিয়ে এসছে বাচ্চাদের, তারপর ওপরে এসে তারপরে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তখন বলছে মা ওর তো জানলা খোলা, মানে দাদার ঘরের জানলা খোলা, তো বৃষ্টিতে যদি ভিজে যায় বিছানা, তাহলে তো আমাদের খেয়ে ফেলে দেবে। তো তখন আমি বললাম ও এই সবে উপরে উঠলো, আবার নিচে নামবে। আমি বললাম না না, বৃষ্টি ছাট পড়ছে না, স্ট্রেট বৃষ্টি পড়ছে। তা বলে আমি বললাম তুই আর নিচে নামিস না, থাক, ও স্ট্রেট বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ পড়বে না, কমে যাবে, বাদ দে, বিছানা ভিজবে না। তার মধ্যেও আমার বুক ধরাস করছে, যদি বিছানা ভিজে যায় তাহলে তো খিস্তি খাবারই খাবো আমরা। আবার নিচে আমি নামলাম, মেয়েকে বললাম থাক, তোরকে যেতে হবে না, আমি নিচে নেমে মানে এতটা ভয়ে চলি, এত অশান্তি। আর এদিকে কুকুরের একটা অশান্তি তো আছেই। মা মেয়ে, বাচ্চাটা মাকে কামড়ে শেষ করে দেয় যখনই দেখে, তাই জন্য এখন আমরা অল টাইম চোখাচোখি রাখি। ঘর থেকে বেরোতে গেলেও এখন আমাদের ভয় লাগে, কারণ বাচ্চাটা বেরোনোর জন্যে ইয়ে করে। এবার কোনো সময় ঘরে, এই বড় ঘরের দরজা বন্ধ রেখে ছোট ঘরের দরজা খুলে দিই, আমার ওই বড় বাচ্চাটা মানে পিকলা ঘুরে বেড়ায়। এখন যেহেতু ছোটো ঘরটা অনেকটা ছোটো, তো তাই জন্য ওকে বেশি ছাড় দিই, মানে ছাদ দিয়ে ঘর দিয়ে ঘুরে বেড়ায়। আর এই যেহেতু বাচ্চাটা যেহেতু বড় ঘরে থাকে, তাই জন্য বাচ্চাটাকে বড় ঘরে রাখি, দরজাটা আটকে রেখে দিই। এই করি, একবার এই দরজা বন্ধ করি, একবার ওই দরজা বন্ধ করি, একবার ওকে ছাড়ি, একবার ওকে ছাড়ি। কিন্তু তার মধ্যেও মকা পেলেই এই বাচ্চাটা, মানে দরজাটা যখন খুলি না, দরজাটা যখন আমরা খুলবো, ধরো এই দরজাটা এখন খোলা আছে,
এই দরজাটা এখন খোলা আছে কারণ ওই বাচ্চাটা এখন বেরিয়েছে। ওই ঘরের দরজাটা আটকে দিয়েছি, ছোটো ঘরের দরজাটা আটকানো, এখন ও ও ও বড়টা বন্ধ আছে আর কি, আটকে দিয়েছি। কিন্তু যখন বড়টা খোলা থাকে আর এই দরজাটা আটকানো থাকে, দরজাটা খুলতে গেলে আমাদের ভয় লাগে যে একটু খুললে মানে ফাঁক পেলেই ওই বাচ্চাটা বেরিয়ে ওর মাকে কামড়াতে যাবে যদি ওর মা বাইরে থাকে। মানে আমরা যে কি দুর্ভোগ, মানে জানি না কি অশান্তির মধ্যে রয়েছি। আজকে যদি আমার বাচ্চাগুলো না থাকতো না, আমরা এখান থেকে চলে যেতাম। তাতে আমাকে ভিক্ষে করে হোক, যেভাবে হোক, আমি ঘর ভাড়া দিয়ে আমি যেমন করে হোক আমি থাকতাম। কিন্তু আমার এখানে আমারও দম বন্ধ হয়ে আসছে, আমার মেয়েটারও তাই। আমার মেয়েটা 29 বছর বয়স হয়ে গেল, সে কান্নাকাটি করে, তার মধ্যেও কোনো আনন্দ নেই। যেটা দেখো তোমরা বাইরে, সেটা মেকি ফেক দেখো। যাকে কি আর বলবো, প্রচুর কাজ দেখলে তো প্রেশার কুকার দিয়ে জল, কত জল দিয়েছি যে জল ভরে এইরকম অবস্থা। কারণ পুরো রান্নাঘর আমাকে এখন মুছতে হবে, তারপরে গিয়ে কাজ করবো। চলো, লাভ ইউ অল।